ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা সুশি নামে একটা মেয়েকে দেখতে পাই, যে সু পরিবারের বড় মেয়ে এবং সু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। সে মনে মনে বলছিল, আমি আবার কথা শুনতে পারছি। তখন সে শুনতে পায় তার বডিগার্ড শুন তার বন্ধুদের সঙ্গে কথা বলছে। শুনের বন্ধুরা বলাবলি করছিল, তুমি পেই বংশের একমাত্র উত্তরাধিকার হয়ে এখানে একটা বডিগার্ড সেজে পড়ে আছো। তুমি কি মোনাকে এতটাই ভালোবাসো? মোনা হলো সুশির সৎ বোন। শুনের এক বন্ধু বলে, তুই কি জানিস না, সুপরিবারের অনেক শত্রু রয়েছে, আর সুপরিবারের প্রেসিডেন্ট যদি মোনা হয় তাহলে তার জীবনে অনেক রিস্ক রয়েছে। মূলত এই কারণেই সবাই প্ল্যান করে সুশিকে প্রেসিডেন্ট বানিয়েছে। সে বলতে থাকে, শুন, কিন্তু এই পর্যন্ত সুশির উপরে প্রায় অনেকবার হামলা করা হয়েছে। তোর কি ভয় লাগছে না ও যদি মরে যায়? শুন তখন সুশির কাছে এসে বলে, ও এত তাড়াতাড়ি মরতে পারে না, কারণ আগে ওকে সুপরিবারের সকল শত্রুদের শেষ করতে হবে। সকল শত্রুরা যখন মারা যাবে কিংবা জেলে চলে যাবে, একমাত্র তখনই সু গ্রুপের সকল ক্ষমতা মোনার হাতে দিয়ে দেব। এরপরে সুশির কি হলো না হলো তা দিয়ে আমার কিছু আসে যায় না। সুশি এই কথা শুনে উঠে বসে। শুন তখন তাকে জড়িয়ে ধরে। ওই সময় তার বন্ধুরা বলাবলি করছিল, শুন, তুই তো অনেক ভালো একটা অভিনেতা, এইমাত্র ওর নামে এত খারাপ কথা বলে এখন আবার ওকে জড়িয়ে ধরছিস। একটা ছেলে বলে, আরে এসব বলিস না। তখন ওই ছেলেটা বলে, বললেই কি, ও তো আর কানে শুনতে পায় না। তখনই সে বলে, মোনা নাকি হসপিটালে চলে এসেছে। এটা শুনে শুন এত তাড়াতাড়ি ওঠে যে সুশি বিছানার উপর পড়ে যায়। তবে শুন সেদিকে না তাকিয়ে সরাসরি মোনার সঙ্গে কথা বলতে চলে যায়। এরপর মোনা বলছিল, শুন, সুশির ওপরে নাকি আবারও অ্যাটাক হয়েছে। আমার ভীষণ ভয় লাগছে। আমি যদি কখনো ওই কোম্পানির প্রেসিডেন্ট হই তাহলে তো আমার উপরেও এরকম অ্যাটাক হবে। শুন বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার হয়ে আমি সব কিছু ক্লিয়ার করে দেব। আপনি যখন প্রেসিডেন্ট হবেন তখন আপনার কোনো ভয় থাকবে না। এইসব শুনে মোনা তাকে জড়িয়ে ধরে। এই সব কিছুই সুশি আলাদা দাঁড়িয়ে দেখছিল। সে মনে মনে বলতে থাকে, শুন, তোমার মনে হচ্ছে আমার নানার আর মায়ের এত কষ্টের কোম্পানি আমি আমার সৎ বোনের হাতে দিয়ে দেব? তুমি এটা ভাবলে কি করে? তখন দেখা যায় শুন মোনার হাতে একটা তেলিসমান দিয়েছে। সুশি মনে করে এই তেলিসমানটা সে 999টা সিঁড়ি পার হয়ে তারপর এক প্রিস্টের কাছ থেকে নিয়ে এসেছিল শুধুমাত্র শুনের প্রোটেকশনের জন্য। অথচ শুন কত সহজে সেটা মোনাকে দিয়ে দিল। এরপর সুশি মনে মনে বলছিল, যেহেতু তুমিও আমাকে ভালোবাসো না, তাহলে আমারও আর তোমাকে প্রয়োজন নেই। এরপর সে নিজের ঘরে এসে কথা বলার চেষ্টা করছিল। পরে সে জি গ্রুপের প্রেসিডেন্টের কাছে ফোন করে। সে বলে, আঙ্কেল, আপনাদের সঙ্গে আমাদের একটা বিয়ের এগ্রিমেন্ট ছিল, সেটা কি এখনো আছে? মিস্টার জি বলে, অবশ্যই আছে। আমার ছেলে তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তুমি যদি রাজি থাকো আমি তোমাদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। সুশি মনে মনে বলছিল, জো এখনো আমাকে বিয়ে করতে চায়। সে বলে, জি, আমি বিয়েতে রাজি। 15 দিন পরেই আমাদের বিয়ে হবে। এই বলে সে ফোন রেখে দেয়। তখন শুন সেখানে আসে। সে বলে, এইমাত্র কে কথা বলছিল? সুশি একটা ভিডিও প্লে করে ইশারায় বলে যে সে আসলে ভিডিও দেখছিল। তখন শুন বলে, চলুন আজ আমরা একটা অকশন পার্টিতে যাই। শুনেছি সেখানে নিলামে অনেক দামি দামি জিনিস বিক্রি করা হবে। আপনি এতদিন অনেক কষ্ট করেছেন, চলুন একটু রিল্যাক্স করে আসি। সুশি মনে মনে ভাবছিল, আমি এত অসুস্থ, বিশ্রাম নেওয়া বাদ দিয়ে আমি এখন অকশন পার্টিতে যাব। ঠিক আছে, দেখি তুমি আসলে কি করতে চাইছো। এরপরে এরা দুজন পার্টিতে আসে। মোনা সুশির সঙ্গে কথা বলতে গেলে সুশি সেখান থেকে চলে আসে। মোনা নিজের ব্যাগ থেকে একটা পুতুল বের করে শুনকে বলে, কে যেন এটা আমার ঘরের সামনে রেখে গেছে, তুমি বলো তো কেউ কি আমাকে মারতে চাইছে? শুন মনে মনে বলছিল, মনে হচ্ছে আমাকে সবকিছু খুব দ্রুত শেষ করতে হবে। এরপর সে যখন সামনে যায় তখন মোনা বলছিল, সুশি, তুমি নিজেকে কি মনে করছো? তোমার বডিগার্ড পর্যন্ত আমাকে ভালোবাসে। তুমি চিন্তা করো না, একবার তোমার কোম্পানি পেয়ে গেলে আমি তোমাকে চিরতরে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। সুশি তখন পেছন ফিরে তাকালে মোনা ভয় পেয়ে যায়। সে বলছিল, ও কি তাহলে আমার কথা শুনতে পারছে? তবে এরপর সে শান্ত হয়, কারণ সুশি তো কথা শুনতে পারে না। এরপর অকশন পার্টি শুরু হয়। সেখানে যা কিছুই বিক্রি করা হচ্ছিল সব কিছুই শুন কিনে নিচ্ছিল। সে আসলে সুশির হয়ে এগুলো কিনছিল। প্রত্যেকটা জিনিসই যেহেতু সুশি কিনে নিচ্ছিল, তাই সেখানকার বাকি লোকেরা সবাই রেগে যাচ্ছিল, কারণ সুশি ধনী বলে সবকিছু বেশি দাম দিয়ে কিনে নিচ্ছিল। এভাবেই 99টা আইটেম সুশি কিনে নেয়। মোনা বলতে থাকে, 900 মিলিয়ন টাকা! শুন, এতগুলো টাকা এভাবে নষ্ট হচ্ছে আমার দেখে খুব খারাপ লাগছে। শুন বলে, আপনি চিন্তা করবেন না, আমি এগুলো ভালোর জন্য করছি। মোনা বলে, ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি আসলে সবার নজর টানতে চাইছো, যাতে এসব দেখে সুপরিবারের বাকি শত্রুরাও সবাই সামনে চলে আসে।
সুশি বুঝে যায় যে শুন তাকে আসলে টার্গেট হিসেবে ব্যবহার করছে। এরপর আজকের অকশনের একদম শেষ আইটেম, যেটা 100তম আইটেম, একটা রুবি নেকলেস দেখানো হয়। মোনা বলতে থাকে, শুন এটা তুমি কিনো না, এটা আমার খুব পছন্দ হয়েছে। মোনা নেকলেসটার দাম বলে 11 মিলিয়ন। তখনই তারা শুনতে পায় জি পরিবার তাদের ছেলের বিয়ের কথা অ্যানাউন্স করেছে, যেটা 15 দিনের মধ্যেই হবে। মোনা মনে মনে বলছিল, এই নেকলেসটা আমি তাদেরকে বিয়ের উপহার দেব, এতে তারা অবশ্যই আমাকে দেখবে, বড় বড় লোকেদের সঙ্গে আমাকে পরিচয় রাখতে হবে। তবে তখন সুশি সেই নেকলেসের দাম বলে 100 মিলিয়ন। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। মোনা বলে, তুমি তো অলরেডি অনেকগুলো জিনিস কিনেছো, এই নেকলেসটা আমাকে দিয়ে দাও। শুনো একই কথা বলে, তবে সুশি কোনো কথা শোনে না। সে এরপর 150 মিলিয়ন বলে। শুন বলে, আপনি এত দামি জিনিস কেন কিনছেন? সুশি বলে, তুমিই তো বলেছো আমার যেটা পছন্দ আমি সেটাই কিনতে পারবো। তোমার যদি মনে হয় এটা মোনার কেনা উচিত, তাহলে ওকেও দাম বলতে বলো। ও যদি আমার থেকে বেশি বলতে পারে ও কিনে নিয়ে যাবে, সমস্যা কি? তবে তোমার কাছে কি আমার সঙ্গে কম্পিটিশন করার মতো টাকা আছে? তুমি তো একটা অবৈধ মেয়ে। মোনা ভীষণ রেগে যায়। সে বলে, আমি এখনই বাবাকে ফোন করে তোমার কার্ড ফ্রিজ করে দিতে বলছি। সে তখনই তার বাবাকে ফোন করে আর বলে, সুশি অকশন পার্টিতে এসে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে, বাবা এখনই ওর কার্ড তুমি ফ্রিজ করে দাও। তবে তার বাবা বলে, সুশির হাতে কোম্পানির 30% শেয়ার রয়েছে, তুমি দয়া করে ওকে আলাদা ছেড়ে দাও, ওর সঙ্গে আমরা পারবো না। একবার আমি কোম্পানির শেয়ারগুলো হাতে নিয়ে নিই, তারপর আমি ওকে খালি হাতে বের করে দেব, তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে। সুশি মনে মনে বলছিল, বাহ কত সুন্দর বাবা আমার। তখন শুন SMS করে কাউকে কিছু একটা বলে। এর মধ্যেই একটা লোক ভেতরে আসে। সে বলে, আমি পেই পরিবার থেকে এসেছি, মিস্টার পেই আমাকে পাঠিয়েছে এই নেকলেস কেনার জন্য। সে 10 গুণ টাকা দিয়ে এই নেকলেসটা কিনে নেয়। এরপর সেই নেকলেসটা মোনাকে দেয়। মোনা বলে, এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? সেই লোক বলে, কারণ মিস্টার পেই আপনাকেই দিতে বলেছে, সে অনেক বছর ধরে আপনাকে পছন্দ করে। এটা শুনে মোনা তো অনেক খুশি হয়ে যায়। সে বলে, সে আমাকে সিক্রেটলি পছন্দ করে, আমি তো তাকে চিনিও না, আমাকে তার কাছে নিয়ে চলুন। সেই লোক বলে, খুব শীঘ্রই আপনি তাকে দেখতে পাবেন, সে আপনাকে একটা সারপ্রাইজ দিতে চায়। মোনা ভীষণ খুশি হয়ে যায়। এরপর সে ওই নেকলেসটা পরে সুশির কাছে আসে আর বলে, নিশ্চয়ই তুমি অনেক জেলাস, আমাকে মিস্টার পেই পছন্দ করে, কি করব বলো, আমি দেখতে এমনিতেই অনেক সুন্দর। শুধুমাত্র মিস্টার পেই না, আমাকে তোমার বডিগার্ডও পছন্দ করে, সে তোমার বডিগার্ড হয়ে আছে শুধুমাত্র আমাকে রক্ষা করতে। তবে তোমাকে এসব বলে কী লাভ, তুমি তো শুনতেও পাও না। এরপর সে শুনকে বলে, দেখো তো এটা আমার গলায় কেমন লাগছে, আমার কি বেশি সুন্দর লাগছে, নাকি যদি আপু পরতো তাকে বেশি সুন্দর লাগতো? শুন বলে, অবশ্যই আপনাকে বেশি সুন্দর লাগছে, আপনার কাছে ওনার কোনো তুলনাই হয় না। সুশি রেগে সেখান থেকে চলে যায়। তখন মোনা বলে, মনে হচ্ছে আপু রেগে গেছে, তোমার তার পেছনে যাওয়া উচিত। শুন বলে, সে রেগে যাবে কি করে, সে তো কথা শুনতে পায় না। এরপর সে মনে মনে বলছিল, তবে কেন যেন মনে হচ্ছে সে আগের থেকে অনেকটা বদলে গেছে। গাড়িতে ওঠার সময় শুন সুশিকে ধরে রাখে যাতে মোনা আগে উঠতে পারে। এরপর তার কাছে একটা ফোন কল আসলে সে সুশিকে একটা ধাক্কা দিয়ে বলে, আমাকে এই ফোনটা ধরতে হবে। সুশি অনেক ব্যথা পায়, তবে কোনো কথা না বলেই সে গাড়িতে উঠে পড়ে। দেখা যায় শুনকে কল করেছে তার বাবা। সে বলতে থাকে, শুনেছো জি পরিবারের ছেলে জি জো নাকি বিয়ে করছে, ওই ল্যাংড়া তোমার আগে বিয়ে করছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তুমি তো একদম সুস্থ, তুমি কেন ওর কাছে হারবে? তুমি কি এখনো তোমার পছন্দের মেয়েকে পাওনি? শুন বলে, আমি আমার পছন্দের মেয়েকে পেয়ে গেছি, আপনিও আমাদের বিয়ের আয়োজন করতে পারেন। এটা শুনে তার বাবা বলে, তাহলে তো ভালো হলো, তাহলে জি পরিবার যেই হোটেলে বিয়ের অনুষ্ঠান রাখছে আমরাও সেখানেই বিয়ের অনুষ্ঠান রাখবো, 15 দিন পর তোমারও এঙ্গেজমেন্ট হবে, ঠিক আছে? শুন রাজি হয়ে যায়। অন্যদিকে মোনা বলছিল, দেখেছো এই নেকলেসটা, পেই বংশের ছেলে আমাকে পছন্দ করে, একদিন আমি আরো অনেক ধনী হয়ে যাব, আর তোমাকে তো আমাদের বাবা মাও বের করে দেবে, তখন তুমি কিভাবে বাঁচবে? তখনই তার কাছে তার বান্ধবীর কল আসে। সে বলে, শুনলাম মিস্টার পেই নাকি তোমাকে পছন্দ করে, তাহলে ওই বডিগার্ডের কি হবে? মোনা বলে, বডিগার্ডের সঙ্গে তুই মিস্টার পেয়ের তুলনা করছিস, কোথায় মিস্টার পেই আর কোথায় বডিগার্ড? সুশি ওই বডিগার্ডকে পছন্দ করে, এই জন্য আমি ওকে ঘোরাচ্ছি, নয়তো আমি ওর পেছনে কোনো সময়ই দিতাম না। সুশি এগুলো শুনে মনে মনে হাসছিল। তখনই শুন সেখানে চলে আসলে মোনা তাড়াতাড়ি করে ফোন রেখে দেয়। সুশি মনে মনে বলছিল, শুন এই মেয়েকে তুমি পছন্দ করো, আমি দেখতে চাই যেদিন তুমি সত্যিটা জানবে সেদিন তোমার ফিলিংসটা কেমন হবে। মোনা বলে, আমার বান্ধবীরা আমাকে ডেকেছে নাইট ক্লাবে, চলো না আমরা সেখানে যাই। সুশি বলে, আমি বাড়ি যাব। তবে শুন তার কোনো কথা না শুনে দরজা লাগিয়ে দেয়। এরপর তারা সবাই নাইট ক্লাবে চলে আসে। তারা গেম খেলার সময় গেমের টার্ন পড়ে
শুনের ওপরে। মোনা বলে, বলো তুমি কি চুজ করবে, ট্রুথ নাকি ডেয়ার? শুন বলে, কিন্তু আমি এখন ডিউটিতে আছি। মোনা বলে, সুশি, শুন সারাদিন তোমার জন্য ডিউটি করে, ওকে একটু ছেড়ে দাও, ওকে একটু নিজের মতো গেম খেলতে দাও। সুশি উঠে চলে যেতে চাইলে শুন তাকে ধরে রাখে। সে বলে, আমি ট্রুথ নিতে চাই। মোনা বলে, তাহলে সত্যি করে বলো, তুমি কি সুশিকে পছন্দ করো? সুশি মনে মনে বলছিল, আমি শুনতে চাই তুমি এখন কি উত্তর দাও। শুন বলে, অসম্ভব, আমি তার সঙ্গে আছি শুধুমাত্র আপনাদের শত্রুগুলোকে শেষ করতে, যাতে আপনি ভালো থাকেন। এরপর সে সুশির দিকে তাকিয়ে বলে, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, তবে সত্যি কথা বলতে আপনাকে আমি অনেক ঘৃণা করি। আপনাকে দেখলেই আমার সারা শরীর জ্বলে ওঠে। আপনার হাঁটার শব্দ শুনলেই আমার ইচ্ছে করে আমি পালিয়ে যাই। এই পৃথিবীতে যদি একমাত্র শেষ মেয়ে আপনি বেঁচে থাকেন, তারপরও আমি কোনোদিন আপনাকে ভালোবাসবো না। সুশি এগুলো শুনে হাসছিল। মোনা বলে, সুশি তুমি জানো এইমাত্র শুন তোমাকে কনফেস করলো সে তোমাকে কতটা ভালোবাসে। সকল বান্ধবীরা বলছিল, হ্যাঁ সত্যি কথা, সে তোমাকে অনেক ভালোবাসে। ভালো হয়েছে যে তুমি কানে শুনতে পাও না, নয়তো এতক্ষণে পাগল হয়ে যেতে। সুশির ভীষণ রাগ হচ্ছিল, তার ইচ্ছে করছিল শুনকে একটা থাপ্পড় মারতে, কিন্তু তখনই সেখানে অনেকগুলো লোক চলে আসে যারা মোনাকে খুঁজছিল। আসলে এই সকল লোকেরা মোনার কাছে টাকা পায়, তবে তারা মোনাকে চেনে না। তারা জিজ্ঞেস করতে থাকে, এখানে সুবংশের মেয়ে মোনাকে। শুন তাদেরকে আঘাত করে। মোনা মনে মনে বলছিল, শুনকে সত্যিটা জানতে দেয়া যাবে না। সে তার কাছে গিয়ে বলে, এরা হলো সুপরিবারের শত্রু, যারা আমাকে মারতে এসেছে। শুন, আমার ভীষণ ভয় লাগছে। শুন তখন তাদেরকে বলে, মোনা হলো এই মেয়েটা। সুশি এটা শুনে পালাতে শুরু করে, কারণ ওই সকল লোকেরা তাকে ধাওয়া করছিল। মোনা মনে মনে বলছিল, ভালো হয়েছে, তুমি আমার জায়গা নিয়ে আমার জন্য সবকিছু একদম ক্লিয়ার করে দাও। এরপর ওই লোকেরা সুশিকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। দেখা যায় সুশি একটা ডাস্টবিনের ভেতর লুকিয়েছিল। সে মনে মনে বলছিল, শুন আমি কখনোই তোমাকে নিজের শত্রু ভাবিনি, তবে এখন থেকে তুমি আমার শত্রু। এদিকে বাড়িতে মোনা শুনকে জড়িয়ে ধরে রেখেছিল। সে বলে, ভালো হয়েছে আজ তুমি আমার সাথে ছিলে, নয়তো আজ আমার যে কি হতো। শুন মনে মনে বলছিল, আমার মনে হয় সুপরিবারের আর কোনো শত্রু বেঁচে নেই, এবার আমার সত্যিটা জানানো উচিত। সে যখনই নিজের আসল পরিচয় বলতে চায়, তখনই সুশি বাড়িতে আসে। সে এসেই মোনাকে একটা থাপ্পড় মারে। শুন কিছু বলতে চাইলে সে তাকেও একটা থাপ্পড় মারে। তখনই তাদের বাবা মা সেখানে আসলে মোনা তাদের কাছে বিচার দেয় যে সুশি তাকে মেরেছে। মোনার মা সুশিকে মারতে চাইলে সুশির মনে পড়ে একদিন এই মহিলা তার মাকেও থাপ্পড় দিয়েছিল। সুশির মা বলে, তুমি কিভাবে আমার সঙ্গে এরকমটা করতে পারলে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলে। এই মহিলা বলে, কিসের ফ্রেন্ড? তুমি কি বুঝতে পারছো না? তোমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক অনেক আগে থেকে, তুমি দেখতে পাচ্ছ না মোনা কত বড়? সুশির মা বলে, তুমি আমাকে ভালোবাসো না, তাহলে তুমি আমাকে বিয়ে কেন করলে? সুশির বাবা বলে, অবশ্যই তোমার টাকার জন্য, কারণ তুমি আর তোমার বাবা অনেক ধনী। এখন তোমার বাবা মারা গেছে, এখন যদি তুমিও শেষ হয়ে যাও সব কিছু আমার হাতে চলে আসবে, আমাকে আর নাটক করার কোনো প্রয়োজন নেই। তাদের মধ্যে তখন মারামারি লেগে যায়। এক পর্যায়ে সুশির মা ওপর থেকে পড়ে যায় আর সেখানেই মারা যায়। সুশি এই সব কিছু নিজের চোখের সামনেই দেখেছে। বর্তমানে সে তার সৎমাকে একটা থাপ্পড় মারে। তার সৎমা তাকে মারতে চাইলে তার বাবা তাদেরকে আটকায়। তারা বলে, তোমরা কি ভুলে গেছো কোম্পানির প্রেসিডেন্ট ও, আমরা ওকে মারতে পারবো না। সে ইশারা করে বলে, তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত, তুমি গিয়ে একটু রেস্ট নাও। সুশি তখন সেখান থেকে চলে যায়। এরপর সুশি নিজের জিনিসপত্র গোছাচ্ছিল। তখন মিস্টার জি ফোন করে বলে, তুমি কি সবকিছু গুছিয়ে নিয়েছো? আগামী সকালেই আমরা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। সুশি ফোন রেখে দেওয়ার সাথে সাথেই কেউ একজন তাকে অজ্ঞান করে ফেলে। সুশি মনে মনে বলছিল, কার এত বড় সাহস, আমাকে কিডন্যাপ করলো। তখন শোনা যায় একটা ছেলে শুনকে বলছে, তুমি এই মেয়েটাকে কেন ধরে এনেছো? শুন বলে, কারণ ও মোনাকে একটা থাপ্পড় মেরেছে। ও মোনাকে একটা থাপ্পড় মেরেছে, তার বদলে ওকে 100 থাপ্পড় খেতেই হবে। সে ওই ছেলেটাকে সুশিকে 100 থাপ্পড় দিতে বলে। সেই ছেলেটা তখন সুশিকে থাপ্পড় দিচ্ছিল আর বলছিল, কেন তুমি শুধু শুধু মোনাকে রাগাতে গেলে বলো তো? তুমি কি জানো না মোনা আমাদের পেইমাস্টারকে একদিন বাঁচিয়েছে? এভাবেই সে একের পর এক থাপ্পড় মেরে যাচ্ছিল। এরপর দেখা যায় সুশির জ্ঞান ফিরেছে হসপিটালে। নার্সেরা বলাবলি করছিল, পাশের রুমের একটা মেয়ের মাত্র একটা থাপ্পড় খেয়েছে, তাতেই তার পুরো পরিবার এসে তাকে দেখছে, আর এই মেয়েটার পুরো চেহারাই নষ্ট হয়ে গেছে, তাও তার পাশে কেউ নেই। এরপর সুশি উঠে পাশের রুমে যায়। তখন দেখতে পায় সবাই মোনার কেয়ার করছে। সে মনে মনে বলছিল, আমি ভেবেছিলাম আমি চুপচাপ এখান থেকে চলে যাব, তবে আমি যখন ফিরে আসব তখন আমি তোমাদের সবাইকে এর জন্য প্রায়শ্চিত্ত করাবো।
অন্যদিকে শুন মোনাকে একটা নিমন্ত্রণ পত্র দেয়। সে বলে সে অনেক বড় একটা হোটেলে তার জন্য একটা পার্টির আয়োজন করেছে, সেখানে তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। মোনা বলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি চলে যাব। শুন চলে গেলে মোনার বাবা বলে তুমি কি সত্যি ওর পার্টিতে যাবে? তার মা বলে তাই তো, ও সামান্য একটা বডিগার্ড। মোনা বলে বোকা নাকি, মিস্টার পেই আমাকে পছন্দ করে, আমি এমন একটা বডিগার্ডের সঙ্গে ঘুরবো? এমনিতেও নিচু জাতের মানুষ আমার পছন্দ না, আমি তো শুধুমাত্র ওর সঙ্গে খেলছি, সময় কাটাচ্ছি। অন্যদিকে সুশি তার আর শুনের সকল জিনিস পুড়িয়ে ফেলছিল। তার মনে পড়ে একদিন শুন সাইন ল্যাঙ্গুয়েজ শিখছিল। সে বলে তুমি এসব কি করছো? শুন বলে সাইন ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার সঙ্গে আমার কথা বলতে সুবিধা হবে। এরপর একদিন শুন সুশিকে একটা সাইনিং বোর্ড এনে দেয়। সে বলে সারাদিন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বললে হাত ব্যথা করে, আপনার আমাকে কিছু বলতে হলে আপনি আমাকে লিখে দেবেন। সুশি সাথে সাথেই লিখে ফেলে আমি তোমাকে পছন্দ করি। এটা দেখে শুন অনেক খুশি হয়। বর্তমানে সুশি মনে মনে বলছিল আমি যদি পারতাম শুন এই জিনিসপত্রগুলোর সাথে তোমাকেও পুড়িয়ে শেষ করে দিতাম। এরপর সে তার লাগেজ নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে শুন তার বাবার সঙ্গে কথা বলছিল। সে বলে বাবা, পার্টির সবকিছু আয়োজন হয়ে গেছে, আমি আমার পছন্দের মেয়েকে সেখানে নিয়ে আসব। তার বাবা বলে অবশ্যই, তবে আমি বুঝতে পারছি না তুমি যে মেয়েটাকে পছন্দ করো সে কে, তার নাম কি? শুন বলে সে সুপরিবারের ছোট মেয়ে মোনা। তার বাবা বলে তাহলে তো অনেক ভালো। তুমি জানো জো যেই মেয়েটাকে বিয়ে করছে সে নাকি কানে শোনে না, জো ল্যাংড়া, তার বউ কানে শোনে না। খুব ভালো একটা পারফেক্ট ম্যাচ। তুমি অনেক বড় পরিবারের মেয়েকে পছন্দ করেছো, আমি অনেক খুশি। অন্তত এইভাবে আমরা জি পরিবারকে হারাতে পারবো, কথা শোনাতে পারবো। তখনই শুন দেখতে পায় সুশি তার লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। শুন বলে ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি রাগ করে আছেন? গতকাল আপনাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, অথচ আমি আটকাতে পারিনি। আপনি চিন্তা করবেন না, একদিন যদি আমি তাকে ধরে পাই আমি তাকে কেটে টুকরো করে ফেলবো। সুশি মনে মনে বলছিল সত্যিই তোমাকে কেটে টুকরো করে ফেলা উচিত, কিন্তু এখনো সেই সময় আসেনি। এরপর সে চলে যেতে চাইলে শুনের কাছে তার বন্ধুর কল আসে। সে বলে তুমি যেই গাউন আর রিংয়ের অর্ডার দিয়েছিলে সেগুলো চলে এসেছে, সেগুলো কখন নিতে আসবে? সুশি মনে মনে বলছিল তুমিও আমার মতো প্যাথেটিক। আমার দেখার খুব ইচ্ছা যেদিন তুমি জানতে পারবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে একদমই ভালোবাসে না, তখন তোমার কি অবস্থা হবে। এরপর সে তার পাশ দিয়েই চলে যায়। এরপর দেখা যায় সুশিকে নেওয়ার জন্য জি পরিবার থেকে অনেকগুলো গাড়ি এবং বডিগার্ডরা এসেছে। সুশি তাদের সঙ্গে চলে যায়। অন্যদিকে শুনের কাছে তার বন্ধুরা আসে। শুন বলে একটা কাগজ রেডি করো যেখানে সুশি তার সকল সম্পত্তি মোনাকে লিখে দেবে। তার বন্ধুরা বলে দেখো এটা কিন্তু ঠিক হচ্ছে না, সুপরিবারের সকল সম্পত্তি সুশির নানা আর তার মায়ের, সেগুলো তার সৎ বোনকে দিয়ে দেওয়াটা একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে না? মোনা এমন কি করেছে যে তুমি ওর জন্য এত কিছু করছো? শুন বলে ও এই পৃথিবীর সব কিছু ভালো জিনিস ডিজার্ভ করে, কারণ ও আমার জীবন বাঁচিয়েছে। ও যদি আমাকে না বাঁচাতো তাহলে ওই অ্যাক্সিডেন্টে আমি মারা যেতাম। তখন আমাদেরকে তাদের ছোটবেলা দেখানো হয়। মোনা তার মাকে বলছিল মা এটা কি সেই ছেলেটা যাকে সুশি বাঁচিয়ে এনেছে? তার মা বলে কে জানে, আমাদের এগুলো দিয়ে কি দরকার। ওই সময় শুনের জ্ঞান ফেরে। সে নার্সকে জিজ্ঞেস করে আমাকে কে বাঁচিয়েছে? নার্স বলে আপনাকে সুপরিবারের মেয়ে বাঁচিয়েছে। ওই সময় মোনার মা তাকে সু মোনা বলে ডাক দেয়, আর শুন মনে করে এটাই হয়তো সেই মেয়ে যে তাকে বাঁচিয়েছে। এরপর সে আবার অজ্ঞান হয়ে যায়। বর্তমানে শুন বলে মোনা সব ভালো জিনিস ডিজার্ভ করে, ও যদি আমার কাছে আকাশের তারাও চায় আমি এনে দেব। তার এক বন্ধু বলে কিন্তু আমি তো শুনেছিলাম যেই মেয়েটা তোমাকে বাঁচিয়েছে তুমি তার চেহারা কখনো দেখোনি, তাহলে তুমি এত শিওর হলে কিভাবে যে এটা মোনাই? সে বলে অবশ্যই ওই আমাকে বাঁচিয়েছে, ও ছাড়া কে বাঁচাবে? ওই বোরিং সুশি কি আমাকে বাঁচাতে পারবে নাকি? সুশির সম্পত্তি সব মোনাকে দেওয়া হয়ে গেলে আমি সুশিকে বিদেশ পাঠিয়ে দেব। ও কানে শোনে না, কথা বলতে পারে না, ও এত সম্পদ দিয়ে কি করবে? আমি ওকে বিদেশ পাঠিয়ে দিয়ে ওর বাঁচার ব্যবস্থা করে দেব, এটাই অনেক। তার এক বন্ধু বলে তুই আসলেই অনেক খারাপ। এরপরে তারা গাড়িতে উঠে চলে যায়। এদিকে গাড়িতে আমরা সুশিকে দেখি যে শুনের ছোটবেলার ওই গাড়ি অ্যাক্সিডেন্টের কথা মনে করছিল, যেখান থেকে আসলে সেই শুনকে বাঁচিয়েছিল। সে শুনকে নিয়ে আসার সময় তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই সময় গাড়ি ব্লাস্ট হয়ে গেলে প্রচণ্ড শব্দে সুশি নিজের শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। বড় হওয়ার পর শুন বডিগার্ড সেজে তার কাছে আসে। সুশি বলে তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছিলাম, ভেবেছিলাম উপরওয়ালার দেয়া তুমি হয়তো আমার জন্য একটা গিফট। তবে ভাগ্য ভালো, উপরওয়ালা আমাকে আবার শোনার ক্ষমতা আর বলার ক্ষমতা ফিরিয়ে দিয়েছে, যার কারণে আমি তোমার আসল রূপটা দেখতে পারলাম। ওই সময় দেখা যায় পাশ দিয়েই শুনের গাড়ি যাচ্ছিল।
এরপর সুশি ড্রাইভারকে বলে, আপনি কি জি পরিবারের ড্রাইভার? আপনি কি আমাকে বলতে পারেন জো আসলে কেমন মানুষ? ড্রাইভার বলে, অবশ্যই। সে তাকে একটা ফাইল দেয় যার ভেতরে জো সুশির কি কি পছন্দ না পছন্দ সব কিছু লিখে রেখেছিল। ড্রাইভার বলে, এমনিতে আমি বেশি একটা কারো প্রশংসা করি না, তবে আমি একটা জিনিস সত্যি করে বলতে পারি, আমাদের মাস্টার আপনাকে সত্যিই ভালোবাসে। সে অনেক বছর ধরে আপনাকে ভালোবেসে এসেছে। সুশি ভীষণ অবাক হয়ে যায়, কারণ ঝোয়ের সঙ্গে তার ছোটবেলায় দেখা হয়েছে, অথচ ঝো এত বছর ধরে তাকে ভালোবেসে এসেছে। তখনই ঝোয়ের ফোন আসে। সে বলে, তুমি কি ঠিক আছো? সুশি বলে, আমরা কি দেখা করব না? ঝো বলে, আমাদের বাড়ির বড়রা বলেছে বিয়ের আগে দেখা করতে নেই, তাই আমাদের একদম বিয়ের অনুষ্ঠানে দেখা হবে। এরপরেই সে ফোন রেখে দেয়। অন্যদিকে শুন একটানা সুশিকে কল করে যাচ্ছিল, তবে সুশি কল ধরছে না দেখে তার মেজাজটা খারাপ হয়ে যায়। তার বন্ধুরা বলে, কি ব্যাপার, তুমি ওর জন্য চিন্তা করছো? বলো না যে তুমি আবার ওকে ভালোবেসে ফেলেছ। শুন বলে, কখনোই না, ওর মতো মেয়েকে আমি কখনোই ভালোবাসবো না। এরপর সে মোনাকে কল করে। সে বলে, ম্যাডাম আপনি কোথায় আছেন? আপনার চারপাশে এত শব্দ কেন? মোনা বলে, আমি জিমে আছি। শুন বলে, ঠিক আছে, আগামীকাল ক্লাউড হিল হোটেলে যে পার্টি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আসবেন, আমি আপনার জন্য সারপ্রাইজ রেডি করেছি। মোনা বলে, অবশ্যই, তুমি চিন্তা করো না। এরপর সে ভেতরে যায়। তার বান্ধবীরা বলে, পার্টি রেখে তুমি ওই বডিগার্ডের ফোন ধরতে গিয়েছিলে, তুমি আবার ওকে ভালোবেসে ফেলেছো নাকি? মোনা বলে, পাগল নাকি, আমাকে মিস্টার পেই পছন্দ করে, আমি ওর মতো একটা ফালতু বডিগার্ডকে পছন্দ করতে যাব কেন? তবে আগামীকাল আমাকে ওই হোটেলে একবার যেতে হবে, কারণ আগামীকাল জি পরিবারের বিয়ের অনুষ্ঠান ওই হোটেলেই হচ্ছে, আমাকে তাকে অভিনন্দন জানাতে যেতে হবে। তারা বলতে থাকে, এত বড় একটা হোটেলে ওই বডিগার্ড কি করে তোমার জন্য সারপ্রাইজ অনুষ্ঠান করতে চাইছে? তার তো অনেক টাকা খরচ হয়ে যাবে। সে কি সত্যিই তোমাকে ভালোবেসে ফেললো নাকি? মোনা বলে, তাতে কি আসে যায়, মিস্টার পেই যদি দেখে ওর মধ্যে একটা বডিগার্ড আমার পেছনে পড়ে আছে, সে ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। এটা নিয়ে তারা অনেক মজা করছিল। এরপর পরদিন ওই হোটেল দেখানো হয়। শুনের বাবা বলতে থাকে, একটু পর সামনে জি পরিবারের বিয়ের অনুষ্ঠান হবে, দেখো এখন পর্যন্ত সেখানে কেউই আসেনি, তবে তোমার গার্লফ্রেন্ড কোথায়, সে এখনও আসছে না কেন? তখনই দেখা যায় সেখানে একটা গাড়ি এসেছে। ড্রাইভার বলে, ম্যাডাম আমি আপনাকে ভেতরে নিয়ে যাই। সুশি বলে, না, আমার একটু নার্ভাস লাগছে, আমি চারদিকটা ঘুরে তারপর ভেতরে যাব। এরপর সে গাড়ি থেকে নামে। ওই সময় শুন তার কাছে দৌড়ে আসে। সে বলতে থাকে, আপনি এতদিন কোথায় ছিলেন, আমি আপনাকে কত খুঁজেছি। এরপর সে মনে মনে বলছিল, ও এখানে কেন এসেছে? ও কি জানে যে আজকে আমি মোনাকে প্রপোজ করতে চলেছি? ও কি সেটা নষ্ট করতে এসেছে? না, আমি এটা কোনোভাবেই হতে দিতে পারি না। সে তাকে জোর করে নিয়ে যেতে চায়। সে বলতে থাকে, এখানে অনেক ডেঞ্জার রয়েছে। সুশি তার হাত ধরে বলে, এখানে কিসের বিপদ রয়েছে, তুমি কিসের কথা বলছো? শুন তখন অবাক হয়ে যায়। সে বলে, আপনি কথা বলতে শুরু করেছেন? কবে থেকে আপনি আবার শুনতে শুরু করেছেন, কথা বলতে শুরু করেছেন? সুশি কোনো উত্তর না দিয়ে চলে যেতে থাকলে শুন আবারও তাকে ধরে। সে বলে, আমার তোমার সঙ্গে একটা কথা আছে। সে মোবাইলের ভেতরে ওই এগ্রিমেন্ট বের করে আর বলে, তুমি এখানে সাইন করে দাও, আমি চাই তুমি তোমার সকল সম্পত্তি মোনাকে দান করে দাও। সুশি বলে, এই তোমার কথা, আমি আমার জিনিস সব মোনাকে দিয়ে দেব কেন? শুন বলে, দেখো, তুমি সব জিনিস মোনাকে দিয়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমাকে দেখে রাখবো, আমি সারা জীবন তোমাকে প্রোটেকশন করব। সুশি হেসে বলে, তুমি আমাকে প্রোটেক্ট দেবে? সে তার হাতের আঘাত দেখিয়ে বলে, এই তোমার প্রোটেকশন? এতগুলো বছরে আমার উপরে কতগুলো আঘাত হয়েছে, কোনো দিন তুমি আমাকে সাহায্য করেছো? তুমি আমার বডিগার্ড হয়েছো আমার জন্য নয়, বরং মোনার জন্য। শুন বলে, তুমি সবকিছু জেনে গেছো? তুমি আর কি কি জানো? সুশি বলে, আমি এটাও জানি যে তুমি পেই পরিবারের একমাত্র উত্তরাধিকার, শুধুমাত্র মোনার মন জয় করার জন্য তুমি আমার বডিগার্ড হয়ে থাকছো। শুন বলে, যেহেতু তুমি সবকিছু জেনেই গেছো, তাহলে আমি আর নাটক করতে চাই না, তুমি এখনই এটাতে সাইন করে দাও। সুশি রাজি না হলে শুন বলে, দেখো, ভালোবাসা মানে হলো ত্যাগ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমাকে ছেড়ে দাও, কারণ আমি মোনাকে ভালোবাসি, আমি ওর সঙ্গে থাকতে চাই। তুমি নিশ্চয়ই চাও আমি সুখে থাকি, তাই না? সুশি বলে, দেখো শুন, তুমি কার সঙ্গে থাকবে, কি করবে না করবে তা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। শুন বলে, যদি কিছু আসে না যায় তাহলে তুমি এখানে কেন এসেছো? তুমি নিশ্চয়ই জানো যে আজ আমি মোনাকে প্রপোজ করতে চলেছি। সুশি নিজের আংটি দেখিয়ে বলে, দেখো, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমি এখানে বিয়ের জন্য এসেছি। শুন তখন তার আংটিটা খুলে ফেলে দেয়। সে বলে, আমি মোনার জন্য যেরকম আংটি অর্ডার দিয়েছি তুমি ঠিক একই রকম আংটি পরে এসেছো, তোমার কি একটুও লজ্জা নেই? আমি তোমাকে বলে দিচ্ছি, এখন থেকে তুমি আর মোনাকে কোনো বুলি করতে পারবে না, ও আর কোনো মিস্ট্রেসের মেয়ে থাকবে না, ও এখন থেকে আমি পেইশুনের একমাত্র স্ত্রী থাকবে। আজ যাই হয়ে যাক না কেন, এই কন্ট্রাক্টে তোমাকে সাইন করতেই হবে। সুশি বলে, ঠিক আছে,
আমি সাইন করে দিচ্ছি। সুশি মনে মনে বলছিল, অলরেডি আমি আমার সব সম্পত্তি জোয়ের নামে লিখে দিয়েছি, তাই এই কাগজে সাইন করলেও কোনো কিছু আসবে যাবে না। এরপর সে সেখানে সাইন করে দেয়। সুশি বলে, একটা কথা কি জানো, আমার জানার খুব ইচ্ছা, যখন তুমি দেখবে যে তুমি এত কষ্ট যার জন্য করেছো তা সব বৃথা, তখন তুমি কি করবে? শুন বলে, এসবের মানে কি? সুশি কোনো কিছু না বলে চলে যায়। ওই সময় মোনা তার বান্ধবীকে নিয়ে সেখানে আসে। শুন তাকে দেখে ভীষণ খুশি হয়। সে বলে, চলুন আমি আপনাকে ভেতরে নিয়ে যাই। তবে মোনার বান্ধবী বলে, এখানে অনেক রোদ, মোনার মেকআপ অলরেডি গলে পড়তে শুরু করেছে, চলো আমরা আবার একটু মেকআপ করে আসি। তারা তাড়াতাড়ি ভেতরে চলে যায়। শুনের মা বলে, এই মেয়েটাকে তুমি পছন্দ করেছো? তার বাবা বলে, মেয়েটা অতটাও খারাপ না, আমার ছেলের চয়েসের উপর ভরসা রয়েছে। অন্যদিকে মোনার বান্ধবী বলছিল, কি রে, কিভাবে তুই এরকম বডিগার্ডটাকে পটালি? ও তো তোর জন্য অনেক টাকা খরচ করেছে। মোনা বলে, আমি ওকে পটাতে চাইনি, কে জানে আমি ওকে যাই বলি ও তাই বিশ্বাস করে ফেলে। শুরুতে আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করতাম শুধুমাত্র সুশিকে দাবিয়ে রাখার জন্য, কিন্তু এরপর দেখা যায় এই বোকা বডিগার্ড সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। ও সবসময় বলে আমি নাকি ওকে বাঁচিয়েছি, আমি ওর মতো নিচু জাতের একটা ছেলেকে কেন বাঁচাতে যাব? তখনই একটা মেইড এসে মোনাকে বলে, আপনাকে পার্টিতে ডাকছে। মোনা বলতে থাকে, এই বডিগার্ড আমার পেছন ছাড়বে না, আজ ওকে আমি এমনভাবে অপমান করব যে ও আর কখনোই আমার পেছনে আসবে না। এরপর আমাদেরকে পেই পরিবারের পার্টি দেখানো হয়, যেখানে শুনের বাবা মিস্টার পেই সবাইকে বলছিল, আজ এখানে আমার ছেলে আর আমার ছেলের বউয়ের এঙ্গেজমেন্ট হবে। একটু সামনেই জি পরিবারের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ওদের অনুষ্ঠানে থেকে আমি 10 মিনিট আগে আমাদের অনুষ্ঠান রেখেছি। আমার ছেলের বউ আমাদের পরিবারের বউ হওয়ার একদম যোগ্য। আর আপনারা নিশ্চয়ই জানেন, জি পরিবার যে মেয়েকে পছন্দ করেছে সে কানেও শুনতে পারে না, বলতেও পারে না। এগুলো বলে তারা হাসাহাসি করছিল। এরপর শুন কথা বলতে আসে। দেখা যায় ওই সময় মোনা সেখানে এসেছে। শুন বলে, মোনা, আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি। 15 বছর আগে তুমি যখন গাড়ি অ্যাক্সিডেন্টে আমাকে বাঁচিয়েছিলে, সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। শুধুমাত্র তোমাকে দেখার জন্য আমি তোমাদের বাড়ির বডিগার্ড হয়েছি। তোমাকে একবার দেখলেই আমার সব ক্লান্তি চলে যেত। মোনা, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তাই আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি, তুমি নিজের হাতে এটা খুলে দেখো। মোনা এসেই তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, তুমি নিজেকে কি মনে করছো? আমি তোমাকে বিয়ে করব? তোমার মতো গরিব, তোমার গরিব আত্মীয় স্বজনদের ডেকে এনেছো শুধুমাত্র আমাকে দেখানোর জন্য? তুমি আমাকে পাবলিক প্রেশার দিয়ে তোমাকে বিয়ে করাতে চাও? এই পার্টির আয়োজন করতে গিয়ে তুমি নিশ্চয়ই অনেক টাকা ঋণের মধ্যে আছো। শুন অনেক বেশি অবাক হয়ে যায়। মোনা বলে, এভাবে তাকিয়ে কি দেখছো? সব সময় একটা কথাই বলো, আমি নাকি তোমাকে বাঁচিয়েছি। আমি কতবার বলবো তোমাকে যে আমি তোমাকে বাঁচাইনি? তোমার মতো একটা নিচু জাতের ছেলেকে আমি কেন বাঁচাতে যাব? শুন বলে, তুমি আমাকে বাঁচাওনি? সে বলে, না, আমি আর কতবার বলবো যে আমি বাঁচাইনি তোমাকে? তুমি কি কানে শুনতে পাও না নাকি? শুনের বাবা বলে, মিস মোনা, যদিও তুমি আমার ছেলেকে পছন্দ করো না, কিন্তু তাই বলে এত মানুষের সামনে তুমি তাকে অপমান করতে পারো না। মোনা বলে, আপনারা নিজেদেরকে কি মনে করছেন? আমি এখানে এসেছি আপনাদের জন্য নাকি? আমি এখানে এসেছি জি পরিবারের বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। সেখানকার লোকেরা বলছিল, এই মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি? সে কি জানে না পেই পরিবার আর জি পরিবার আসলে একে অপরের শত্রু? মোনা বলে, এত হাসাহাসির কি আছে? আপনারা জানেন আমি পেই শুনের একমাত্র গার্লফ্রেন্ড। সে যদি জানতে পারে আপনারা আমাকে এভাবে অপমান করছেন, সে কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না। সকল লোকেরা তখন বলাবলি করছিল, এই মেয়েটা আসলেই পাগল। সে বলছে পেইশুন নাকি তার বয়ফ্রেন্ড, অথচ সে পেইশুনকে চেনেই না। শুন বলে, যেহেতু তুমি আমাকে বাঁচাওনি, তাহলে এই উপহার তোমার দেখার কোনো যোগ্যতা নেই। সে সেগুলো ছিঁড়ে ফেলে। তখনই মোনার বান্ধবী এসে বলে, আমি এইমাত্র খোঁজ নিলাম, এই হোটেলে আজ 2টা অনুষ্ঠানই চলছে। একটা হলো জি পরিবারের বিয়ের অনুষ্ঠান, আরেকটা পেই পরিবারের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। এরা সত্যিই পেই। মোনা ভীষণ অবাক হয়ে যায়। তখন শুন বলে, হ্যাঁ আমি পেই, আমার পুরো নাম পেই শুন। এখনই তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি আর দেখতে চাই না। মোনা তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো। তখনই তারা বলাবলি করছিল, জি পরিবারের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। মোনা আবারও শুনের কাছে এসে বলে, দেখো আমরা এতদিন একসাথে থেকেছি, অন্তত বন্ধুত্বের খাতিরে তুমি আমাকে জি পরিবারের বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাও। তারা অনেক ধনী, আমি শুধুমাত্র তাদের সঙ্গে একটু বন্ধুত্বের সম্পর্ক করতে চাই। দেখো আমি উপহারও এনেছি। শুন বলে, তুমি আমার দেওয়া উপহার জি পরিবারের বিয়ের অনুষ্ঠানে দিতে চাইছো? তোমার সত্যিই কোনো লজ্জা শরম নেই। সে ওই নেকলেসটা ফেলে দেয়।
তখনই সুশি সেখানে আসে। সে বলে, আরে সবচেয়ে ভালো নাটকটা তো আমি মিস করে ফেললাম। শুন বলে, তার মানে তুমি আগে থেকেই জানতে যে মোনা কেমন মানুষ, তাই না? সুশি বলে, অবশ্যই জানতাম, আমি তোমাকে বলিনি কারণ আমি তোমাকে অপমান হতে দেখতে চেয়েছিলাম। মোনা বলে, তুমি আবার কবে থেকে কথা বলা শুরু করলে? সে বললে, অনেক আগে থেকেই, আমি তোমাদেরকে জানাইনি। আমার কপালটা খুব খারাপ, আমি তোমাদের নাটকটা দেখতে পারলাম না। এই নেকলেস এখানে পড়ে আছে কেন? এটা কি অনেক কম দামি? মোনা বলে, তুমি এসব কি বলছো? তুমি জানো এটা কত দাম? এটা আমি জি পরিবারের বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য এনেছি। সুশি বলে, জি পরিবারের বউ এটা কখনোই পছন্দ করবে না। মোনা বলে, তুমি কি করে জানো? সে বলে, কারণ আমি জি পরিবারের বউ। শুনের বাবা মোনাকে এখান থেকে নিয়ে যেতে বলে। শুনের বাবা সুশিকে বলে, তুমি বিয়ের পোশাক পরে কেন এসেছো? তুমি কি আমার ছেলেকে পছন্দ করো? তাহলে তুমি আজ আমার ছেলেকে বিয়ে করে নাও। সুশি তখন হাসতে শুরু করে। সে বলে, আপনাদের পেই পরিবারের সবাই একই রকম, তাই না? আপনারা মোনার জন্য এত বড় আয়োজন করেছেন, মোনা যখন সবার সামনে আপনাদেরকে অপমান করলো, এখন আপনারা আমাকে আপনার ছেলের বউ হিসেবে চাইছেন, যাতে কিছুটা হলেও আপনাদের সম্মান বাঁচে। শুনের বাবা বলে, তুমি অনেক চালাক, কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার মতো মেয়েকে পেই বংশের বউ বানানো হচ্ছে, এটাই অনেক বেশি। সুশি বলে, আপনি আপনার ছেলেকে অনেক বেশি মনে করছেন, আমি অনেক আগেই ওকে ছেড়ে দিয়েছি। এরপর সে ইশারা করে বলে, কারণ ও আমার যোগ্য না। এরপর সে সেখান থেকে চলে যাচ্ছিল আর শুনের সঙ্গে কাটানো দিনগুলো মনে করছিল। সে মনে মনে বলছিল, এখন থেকে তোমাকে আমি আর একবার মনেও করব না। অন্যদিকে শুন মনে মনে ভাবছিল, ও জি পরিবারের বিয়ের দিকে কেন যাচ্ছে? সত্যিই কি জোয়ের সঙ্গে ওর বিয়ে হচ্ছে? সে যেতে চাইলে তার বাবা তাকে আটকে দেয়। সুশি যখন বিয়ের অনুষ্ঠানে আসে তখন হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুশির যখন জ্ঞান ফেরে তখন সে সামনে জোকে দেখতে পায়। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারলাম না। জো বলে, তুমি অনেক বেশি ক্লান্ত, তুমি বিশ্রাম করো, বিয়ের অনুষ্ঠান পরেও হবে। যদিও তুমি আমার ফিয়ন্সে, তবে আমি এখন থেকে তোমাকে আমার নিজের স্ত্রী মনে করব আর সেভাবেই তোমার খেয়াল রাখবো। অন্যদিকে শুন ওই নেকলেসটা দেখছিল। তার মনে পড়ে একদিন সুশি কত যত্ন করে তাকে ওই তেলিসমান এনে দিয়েছিল আর বলেছিল এটা সবসময় সাথে রাখতে। তবে শুন সেই তেলিসমানটা মোনাকে দিয়ে দিয়েছে। সে বলে, হয়তো এগুলো সব আমার কর্মফল। তখনই তার একজন বডিগার্ড এসে বলে, স্যার, আমরা জানতে পেরেছি 15 বছর আগে আপনাকে যে বাঁচিয়েছিল সে আসলে ছিল সুপরিবারের বড় মেয়ে সুশি। শুন এটা শুনে অনেক অবাক হয়ে যায়। সেই লোক বলে, আমি সকল প্রমাণও নিয়ে এসেছি, আপনি নিজের চোখে দেখতে পারেন। অন্যদিকে সুশি আর জো সুশির নানুকে দেখতে এসেছে, যার অবস্থা এখন খুবই খারাপ ছিল। জো বলে, সুপরিবারের লোকেরা তোমার নানুকে দিয়ে অনেকগুলো কাগজ সাইন করাতে চেয়েছে। তোমার নানু রাজি হয়নি বলে তারা তার কাছ থেকে তার প্রিয় পুতুলটাকে নিয়ে নিয়েছে, যেই পুতুলটা ধরে সে সবসময় ঘুমাতো। সুশি তখন কান্না শুরু করে। সে বলে, শুনের কারণে আমি আমার নানুর উপর কোনো যত্নই নিইনি। সারা দিন রাত আমি কাটিয়েছি শুধুমাত্র শুনের মন জয় করতে। তবে আমার নানুর এই অবস্থার জন্য আমি সুপরিবারকে কোনোদিনও ছেড়ে দেব না। অন্যদিকে ওই বডিগার্ড শুনকে বলে, ওই অ্যাক্সিডেন্টের পরই সুশি ম্যাডামের বলার এবং কানে শোনার ক্ষমতা চলে গেছে। এর কয়েকদিন পরেই তার মা মারা যায়। যদি না তার কাছে কোম্পানির শেয়ার থাকতো তাহলে হয়তো সুপরিবারের লোকেরা তাকে অনেক আগেই প্রাণে মেরে ফেলতো। এগুলো শুনে শুন প্রচণ্ড রেগে যায়। সে নিজেকেই নিজে গালাগাল করছিল। সে বলতে থাকে, আমি এসব কি করেছি? সে এখনই সুশি কোথায় আছে খোঁজ করতে বলে। এদিকে মোনার বাবা মোনার উপর ভীষণ রাগ করছিল। সে বলে, তুমি এতদিন ধরে শুনের সঙ্গে সময় কাটাচ্ছ, অথচ তুমি জানোই না যে শুনের নাম আসলে পেই শুন, সে আসলে পেই বংশের উত্তরাধিকার। মোনা বলে, আমি কি করে জানবো? এই সব দোষ হলো সুশির, ও জানতো, আর এই কারণেই তো ও ওকে পটানোর জন্য এত চেষ্টা করেছে। তারা বলতে থাকে, সত্যি কথা, এই সব দোষ হলো সুশির। ও যদি একবার আসে ওকে এইবার চিরতরে শেষ করে দেওয়া হবে। তখনই দেখা যায় সুশি সেখানে এসেছে। মোনা বলে, তুমি এখানে কেন এসেছো? সুশি বলে, এটা আমার বাড়ি, আমি কেন আসতে পারবো না? তোমরা তো চোর, আমার বাড়িতে আমার জিনিসপত্র নিয়ে থাকছো। সুশির বাবা বলে, তুমি তো সুন্দর ভালো কথা বলছো, কবে তুমি এই ক্ষমতা আবার ফিরে পেলে? সুশি বলে, ভালো বাবা হওয়ার নাটক করতে আপনি ক্লান্ত হয়ে যান না? তার বাবা তখন বলে, ঠিক আছে, তাহলে আর নাটক করলাম না। আমি জানি তুমি এখানে কেন এসেছো। তুমি নিশ্চয়ই দেখেছো তোমার নানুর কি হয়েছে। এখনো সময় আছে, কোম্পানির সকল শেয়ার আমার নামে লিখে দাও, নয়তো তোমার নানুর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সুশির সৎমা বলে, আর হ্যাঁ, সাথে এটাও বলে দাও যে শুনের কি কি পছন্দ, তাহলে মোনা আবারও শুনের মন জয় করতে পারবে। সুশি বলে, মোনা, তুমি আবারও শুনের মন জয় করতে চাইছো? তুমি কি ভুলে গেছো এঙ্গেজমেন্ট পার্টিতে তুমি শুনকে কিভাবে অপমান করেছো? মোনা বলে, তুমি বেশি কথা বলো না,
তুমি জানো শুন আমাকে অনেক ভালোবাসে, আমি যদি ওর কাছে ক্ষমা চাই ও অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। সুশি বলে তাহলে তো ভালোই, আজ আমি সত্যিই কোম্পানির শেয়ারের ব্যাপারে কথা বলতে এসেছি। তবে কোম্পানির শেয়ার আমি দেব না, বরং আপনারা দেবেন। আর এতগুলো বছরে আপনারা এই পরিবার থেকে যা যা খেয়েছেন পড়েছেন, যেসব জিনিস নষ্ট করেছেন, তার সব কিছু ভর্তুকি দেবেন। সে তখন একটা রিপোর্ট তার বাবাকে ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল এরা সবাই মিলে 3.8 বিলিয়ন টাকা নষ্ট করেছে, আর এই সব কিছুই এখন সুশিকে ফিরিয়ে দিতে হবে। মোনার মা বলে তুমি কি পাগল হয়ে গেছো? এটা তোমার বাবা, এত বছর ধরে সেও কোম্পানিতে অনেক কাজ করেছে। সুশি বলে সে যদি এত ভালোই হবে তাহলে আমার শেয়ার কেন চাইছে? আপনি আমার বাবাকে পটিয়ে আমাদের বাড়িতে এসেছেন বলে ভুলে যাবেন না যে এই সম্পত্তি আমার নানার ছিল, এগুলো আমার বাবার নয়, বরং আমার বাবা সম্পত্তির কারণে আমার মাকে বিয়ে করেছিল। তাই এত সহজে আপনারা সম্পত্তি খাবেন এটা তো হতে পারে না। সুশির বাবা তাকে একটা থাপ্পড় মারতে চাইলে তখন একজন লোক এসে তার হাত ধরে ফেলে। দেখা যায় এটা আসলে জোয়ের বডিগার্ড। সুশির বাবা জিজ্ঞেস করে আপনি কে? জো বলে আমি নিজের পরিচয় দিচ্ছি, আমি সুশির স্বামী। তার বাবা বলে এটা কেমন কথা? সুশি, তুমি কিভাবে হঠাৎ করে বিয়ে করে ফেললে? সুশির সৎমা বলে তাই তো, তুমি এভাবে হঠাৎ করে কি করে বিয়ে করতে পারো? অন্তত নিজের বাবাকে তো জানাতে হবে, তাই না? সুশির বাবা বলে এখনই তুমি ওকে ডিভোর্স দিয়ে দেবে। মোনার মা বলে হ্যাঁ, আমি তোমার জন্য একটা ভালো ছেলে রেডি করেছি, মিস্টার গিল। তার অনেক বেশি টাকা পয়সা রয়েছে, তুমি তাকে বিয়ে করলে অনেক ভালো থাকবে। সুশি বলে সে যদি এতই ভালো হয় তাহলে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন, তার তো বয়স বেশি না, মাত্র 50 বছর। জো বলে আপনারা আমার স্ত্রীকে একজন বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিতে চাইছেন। মোনা বলে হ্যাঁ দিতে চাইছি, ওই বুড়ো লোক তোমার থেকে অনেক ভালো, তুমি তো একটা ল্যাংড়া। সুশি তাকে চুপ করতে বলে আর বলে জো, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার চলো আমরা বাড়ি চলে যাই। জো বলে এভাবে কি করে যাই বলো? এই প্রথমবার আমি শ্বশুর বাড়িতে এসেছি, সবার জন্য আমাকে তো উপহার আনতে হয়েছে। সুশি বলে তুমি কি পাগল হয়ে গেছো? তারা আমার সঙ্গে কিভাবে ব্যবহার করেছে আমি তো সবই তোমাকে বলেছি। এরপর জোয়ের উপহারগুলো আনা হয়। মোনা একটা কাপড় তুললে দেখা যায় সেখানে একটা চাকু রয়েছে। তো বলে এই চাকু দিয়ে তুমি আমার স্ত্রীকে অনেক কষ্ট দিয়েছো, তাই না? এরপর দেখা যায় সেখানে একটা পেন ড্রাইভ রয়েছে। জো বলে এই পেন ড্রাইভের ভেতরে সেই প্রমাণ রয়েছে যেখানে আপনারা আমার শাশুড়িকে মেরেছেন। এরপর আরেকটা চাবুক ছিল। জো বলে এই চাবুকে আমার ওয়াইফের রক্ত লেগে আছে, আপনারা ভেবেছেন আমি এত সহজে আপনাদেরকে ছেড়ে দেব? সুশির বাবা বলে সত্যি করে বলো, তুমি আসলে কে? তখনই শুন সেই বাড়িতে আসে। শুন সুশিকে ধরে বলে তুমি এসেছো, তুমি বলো তো 15 বছর আগে তুমি একটা ছেলেকে বাঁচিয়েছিলে, তাই না? সুশি বলে তা দিয়ে তুমি কি করবে? শুন তখন তাকে জড়িয়ে ধরে, সে বলে আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। মোনা বলে তুমি এসব কি বলছো? শুন আমার মনে পড়েছে ওই বছর আমি তোমাকে বাঁচিয়েছিলাম, আসলে আমি অনেক ছোট ছিলাম তো তাই ভুলে গিয়েছিলাম। শুন তখন তার গলা চেপে ধরে, সে বলে তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? সবকিছু ক্লিয়ার না জানলে আমি আজ তোমাদের বাড়িতে আসতাম নাকি? সুশি, এই পরিবার তোমার সঙ্গে যে অন্যায় করেছে তার প্রতিশোধ আমি নেব। সে সবাইকে বলে এখনই তাদের সকল শেয়ার সুশির নামে লিখে দিতে। সে বলে সবকিছু হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো। সুশি বলে তুমি একটু চুপ থাকো, আমার অলরেডি বিয়ে হয়ে গেছে আর আমি আমার স্বামীর সঙ্গে অনেক ভালো আছি। শুন বলে তুমি এসব কি বলছো? তুমি আমাকে রাগানোর জন্য এসব বলছো, তাই না? সে সুপরিবারের কাছ থেকে ওই শেয়ার লিখে নিতে বলে। তবে তখন জো বলে যেহেতু এটা আমার স্ত্রীর পরিবার তাই এর প্রতিশোধ আমিই নেব। জোয়ের লোকেরা তখন জোর করে সুশির বাবার কাছ থেকে ওই শেয়ার লিখে নেয়। শুন বলে আমি আপনাকে 3 দিনের সময় দিচ্ছি, এর মধ্যে আপনার সকল ঋণ পরিশোধ করবেন। সে সুশির সৎমাকে বলে একটু পর পুলিশরা আসবে, তাদেরকে আপনি সবকিছু খুলে বলবেন কিভাবে আপনি আমার শাশুড়িকে মেরেছেন। এরপর সে সুশির হাত ধরলে শুন তাকে আটকায়। সে বলে সুশি শুধুমাত্র আমার, ওকে ছেড়ে দাও। জো বলে তুমি কি জানো ও আমার স্ত্রী? শুন বলে তাতে কি হয়েছে, তুমি জানো আমি পেই বংশের একমাত্র উত্তরাধিকার। জো বলে তুমি ভাবছো তুমি এইভাবে করে আমাকে ভয় দেখাতে পারবে? সুশি বলে শুন বাদ দাও, আমি তোমার জীবন বাঁচিয়েছি সেই হিসেবেও তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখন শুধুমাত্র ভালো থাকতে চাই। শুন বলে না, আমি কখনোই তোমাকে একটা পঙ্গুকে বিয়ে করতে দেব না। জো বলে তোমাকে কে বললো আমি পঙ্গু? তখন সে হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। সে বলে সুশি আমি অনেক আগেই সুস্থ হয়ে গেছি, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। শুন সুশির হাত ধরে বলে ও যেমনই হোক না কেন আমি পেই বংশের একমাত্র উত্তরাধিকার, তুমি আমার সঙ্গেই ভালো থাকবে। সুশি বলে তুমি ভুল, টাকা থাকলেই মানুষ সুখী হয় না। এরপর সে ঝোঁকে নিয়ে চলে যায়। মোনা বলতে থাকে শুন আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আরেকবার আমাকে বিশ্বাস করে দেখো, তুমি এইবার আমাকে ক্ষমা করে দাও।
শুন তখন তার গলা চেপে ধরে। সে বলে, তোমার কারণেই এই সব কিছু হয়েছে। মোনা বলে, তুমি আমাকে মেরো না, আমি ওকে তোমার কাছে নিয়ে আসব। অন্যদিকে দেখা যায় জো সুশির নানুর জন্য সেই পুতুলটা নিয়ে এসেছে। পুতুলটা পেয়ে সুশির নানু অনেক বেশি খুশি ছিল। আসলে এই পুতুলটাকে সে সুশি মনে করে আর সুশি বলেই ডাকতে থাকে। সুশি এগুলো দেখে অনেক খুশি হয়। খুশিতে সে জোকে একটা কিস করে। তবে এরপর সে নিজেই অনেক লজ্জায় পড়ে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে। তখনই কেউ একজন তাকে কিডন্যাপ করে নেয়। দেখা যায় এটা ছিল মোনা। তখনই শুন বেরিয়ে আসে। সে বলতে থাকে, মোনা তুমি ওকে কিডন্যাপ কেন করেছো? মোনা বলে, না হলে কি ও আসতো নাকি? এখন তুমি ওকে নিজের কাছে রাখতে পারবে, যা বলবে ও তাই শুনবে। শুন তাকে কিছু টাকা দেয়। হাত খোলার সাথে সাথেই সুশি তাকে একটা থাপ্পড় দেয়। সে বলে, তুমি কি ভুলে গেছো যে আমি বিবাহিত? শুন বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবে তুমি বিশ্বাস করো, এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। সুশি বলে, তাই নাকি? মোনা আমাকে কিডন্যাপ করে এনেছে, আমি ব্যথা পেয়েছি। ও যেই হাত দিয়ে আমাকে ছুঁয়েছে, আমি চাই তুমি সেই হাতটা ভেঙে ফেলো। মোনা বলে, তুমি এসব কি বলছো? তুমি এটা করতে পারো না। সুশি বলে, তোমার বাবা একটা ফকির হয়ে গেছে, তোমার মা জেলখানায় আছে। আমি ভেবেছিলাম আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তুমি নিজেই আমার কাছে আসলে। ছোটবেলা থেকে তুমি আমাকে অনেক অত্যাচার করেছো, এই একবার আমি প্রতিশোধ নিতেই পারি। শুনের লোকেরা তখন মোনাকে ধরে নিয়ে যায় হাত ভাঙার জন্য। শুন বলে, দেখেছো, আমি তোমার এখন থেকে সব কথা শুনবো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। সুশি তার হাত দেখিয়ে বলে, দেখো আমার বিয়ে হয়ে গেছে, তোমার ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। শুন বলে, আমি জানি তুমি এত সহজে আমাকে ক্ষমা করবে না। সে তখন মাটিতে বসে পড়ে আর তার একজন লোককে ডেকে তাকে আঘাত করতে বলে। সেই লোক তাকে একের পর এক চাবুকের আঘাত করছিল। সুশি তখন ভেতরে চলে যায়, কারণ তার কাছে এইসব বিরক্তিকর লাগছিল। শুন তখন অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে পাশে একটা স্যুপ দেখতে পায়। সে সেটা খেতে শুরু করে। তার মনে পড়ে আগে একবার যখন সে অসুস্থ হয়েছিল, তখন সুশি তার জন্য এরকমই একটা স্যুপ রান্না করেছিল। তখন একটা মেড ঘরে আসলে শুন বলে, সুশিকে দিয়ে তোমরা কেন রান্না করালে? মেড বলে, আমরা তো তাকে দিয়ে রান্না করাইনি, এটা আমি নিজে রান্না করেছি। শুন তখন সেটা রেখে দেয়। সে বলে, যখন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন সুশি কি করেছে? ও নিশ্চয়ই অনেক ভয় পেয়ে গেছে। ওই মেড বলে, ম্যাডাম কিছুই করেনি, সে নিজের ঘর থেকেই বের হয়নি। তখনই শুনের বাবা সেখানে আসে। সে বলে, একটা মেয়ের জন্য তুমি এসব কেন করছো? তুমি কি জানো সুশি কার স্ত্রী? সুশির হাজবেন্ডের নাম জো। ওরা আমাদের ওপর অনেক প্রেশার দিচ্ছে। তুমি যদি সুশিকে না ছেড়ে দাও তাহলে আমাদের দুই পরিবারের মধ্যে যুদ্ধ লেগে যাবে। শুন বলে, যদি দুই পরিবারের মধ্যে যুদ্ধ লেগেও যায় তবুও আমি সুশিকে ছাড়বো না। বাবা, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, এইবার চাইছি, দয়া করে আমাকে আর সুশিকে আলাদা ছেড়ে দিন। তার বাবা বলে, ঠিক আছে, তবে তুমি ভালো করেই জানো জি পরিবারের সঙ্গে আমরা পারবো না। দেখো, একটা মেয়েকে বশ করা কোনো ব্যাপার না। মেয়েদের সবচেয়ে গর্বের বিষয় হলো তাদের সম্মান। তুমি যদি তার সম্মান নষ্ট করে দাও তাহলে সে তোমার সঙ্গে থাকতে বাধ্য হবে। শুন এটা শুনে বলে, অসম্ভব, আমি যদি এরকমটা করি ও সারা জীবন আমাকে ঘৃণা করবে। আমি অন্যভাবে ওকে রাজি করাবো। বাবা আপনি চলে যান। এরপর শুন নিজের হাতে সুশির জন্য রান্না করে। সে বলে, খেয়ে দেখো, এগুলো আমি তোমার জন্য রান্না করেছি। সুশি বলে, তুমি প্রায়ই মোনার জন্য রান্না করতে, তো বলো ও কিভাবে তোমার প্রশংসা করতো? শুন বলে, এখানে আমরা দুজন আছি, এখানে দয়া করে তুমি মোনাকে টেনো না। আমি সত্যি বলছি, আমি এখন থেকে শুধু তোমাকে ভালোবাসবো। সুশি না করে দিলে শুন বলে, তাহলে বলো তুমি কি চাও, কি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে? সুশি তখন হাতে একটা চাকু তুলে নেয়। শুন বলে, ঠিক আছে, তুমি তাহলে আমাকে মেরে ফেলো। মেরে ফেললে যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে তুমি আমাকে শেষ করে ফেলো। সুশি হেসে হাতে একটা পেঁয়াজ তুলে নেয়। সে বলে, জানো, তোমাকে ভালোবাসা এই পেঁয়াজ কাটার মতো, যতই আমি এর গভীরে যাই তত আমার কষ্ট হয়, আমার চোখ দিয়ে পানি পড়ে। শুন বলে, আমি তো বলছি তুমি আমাকে একবার ক্ষমা করে দিয়ে দেখো, আমি আর কখনো তোমার সঙ্গে এরকম ব্যবহার করব না। সুশি বলে, দেখো শুন, আমি জানি তুমি মোনাকে পছন্দ করতে, কিন্তু আমি তো তোমার সঙ্গে কখনো কোনো অন্যায় করিনি, অথচ মোনার কারণে তুমি আমাকে আঘাত করেছো। তুমি একটা হার্টলেস মানুষ, তুমি ভালোবাসা ডিজার্ভ করো না। শুনের মনে পড়ে সে একদিন সুশিকে 100টা থাপ্পড় মেরেছে। তার বলার আর কোনো ভাষা ছিল না। সুশি সেখান থেকে চলে যায়। শুনের তখন তার বাবার কথা মনে পড়ে যে মেয়েদের গর্বের জিনিস হলো তাদের সম্মান। একটু পরে শুন অনেক বেশি ড্রিঙ্ক করে সুশির ঘরে আসে। সুশি বলে, কি হলো, তুমি কি আমাকে যেতে দেবে? শুন বলে, না, আমি তোমাকে ছাড়বো না। সে তার সঙ্গে জোর করতে শুরু করে। সুশি তখন বলে, তুমি অনেক ড্রাঙ্ক, তোমার শরীর থেকে গন্ধ আসছে, যাও আগে গোসল করে আসো। শুন তখন অনেক খুশি হয়ে যায়, তবে গোসল করতে যাওয়ার আগে সে ঘরের দরজা লক করে দিয়ে যায়। এরপর সে গোসলখানায় বসে বলছিল,
সুশি, আমাকে দোষ দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। তখনই সে কাঁচ ভাঙার শব্দ পেয়ে বাইরে আসে। দেখা যায় সুশি জানালা দিয়ে নিচে নেমে যাচ্ছে। শুন তার কাপড়ের দড়িটা ধরে রাখে। সে বলতে থাকে, আমি কোনোভাবেই তোমাকে ছাড়বো না। সে সেই দড়ি ধরে উপরের দিকে টানলে সুশি বুঝতে পারে এভাবে সে বাঁচতে পারবে না, তাই সে দড়ি ছেড়ে দেয়। এরপর দেখা যায় সুশি হসপিটালে আছে। শুন ডাক্তারকে বলতে থাকে ওর যেন কিছু না হয়, ওর যদি কিছু হয় আমি পুরো হসপিটাল শেষ করে দেব। এরপর সে নিজে নিজে বলছিল, আমি এরকম কাজ কি করে করতে পারলাম, আমার ওকে জোর করা একদমই উচিত হয়নি। কয়েক ঘন্টা সার্জারির পর ডাক্তার বলে সুশি এখন সুস্থ আছে। এরপর শুন যখন সুশির সাথে বসেছিল তখন সে হাতের একটা আঘাত দেখে। তার মনে পড়ে 2 বছর আগে সুপরিবারের কিছু শত্রুরা তাদের উপর অ্যাটাক করেছিল। তখন সুশি শুনকে বাঁচিয়েছিল। সে তাকে বাঁচাতে একটা ঘরে নিয়ে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে দেয়। সে বলে, ওইসব লোকেরা আমার পিছনে পড়ে আছে, আমি তোমার কিছুই হতে দেব না। এরপর সে ওই সব গুন্ডাদের কাছে যায়। বর্তমানে শুন বলছিল, যেই মেয়েটা আমাকে এত ভালোবাসলো আমি তাকে এত কষ্ট দিলাম। এরপর সুশির জ্ঞান ফেরে, তবে সে নিজের মুখ ঘুরিয়ে নেয়। শুন বলে, তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? সে বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক ঘৃণা করি। তুমি কেন আমার বডিগার্ড হয়ে এসেছো? কেন তুমি আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে বলো তো? কিন্তু শুন, বিশ্বাস করো, যেদিন থেকে আমি জানতে পেরেছি তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছি। আমি এখন তোমাকে ঘৃণাও করি না, দয়া করে আমাকে ছেড়ে দাও। শুন তার হাত ধরতে চাইলে সুশি জানালার কাছে যায়। সে বলে, তুমি যদি আরেকবার আমার কাছে আসতে চাও আমি এখান থেকে ঝাঁপ দেব। শুন তখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সে বলে, না, আমি আর কোনো কিছুই করব না, আমি তোমাকে যেতে দেব। এরপর সে মাথা নত করে তাকে ধন্যবাদ জানায় 15 বছর আগে তাকে বাঁচানোর জন্য। তখনই তার কাছে জোয়ের কল আসে। জো বলে, তুমি আমার স্ত্রীকে কোথায় রেখেছো? ওর যদি কিছু হয় আমি তোমাকে খুন করে ফেলবো। শুন বলে, তোমার স্ত্রী হসপিটালে আছে, তুমি এসে ওকে নিয়ে যাও। এরপর নিচে জো এসেই শুনকে একটা ঘুষি মারে। তাকে আটকালে শুন বলে, না, ওকে আটকিও না, ওকে মারতে দাও, এতে আমার নিজেরই ভালো লাগবে। তবে জো, তুমি সুশিকে ভালো রেখো, কারণ আমি যদি জানতে পারি ও খারাপ আছে তাহলে আমি তোমার কাছ থেকে ওকে কেড়ে নিয়ে আসবো। জো বলে, সেই চিন্তা তুমি করো না, এই পৃথিবীতে আমি সব থেকে বেশি সুশিকে ভালোবাসি, আমি ওকে খুব ভালো রাখবো। তখন দূর থেকে মোনা এদেরকে দেখছিল। সে বলতে থাকে, সুশি, তুমি আমার সুখের দিন শেষ করে দিয়ে নিজে আনন্দে থাকবে, এটা তো আমি হতে দেব না। সে একটা চাকু নিয়ে গিয়ে যখনই সুশিকে আঘাত করতে যায় তখন শুন তার সামনে চলে আসে আর আঘাত একদম তার হার্টে লেগে যায়। জো মোনাকে ধরে রাখে। সুশি ডাক্তার ডাকতে চাইলে শুন বলে, কোনো দরকার নেই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমি শুধু একটা কথা তোমাকে বলতে চাই, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি শুধুমাত্র নিজের মনের কথাটা বুঝতে পারিনি। জো, এই জন্মে আমি তোমার কাছে হেরে গেলাম, কিন্তু পরের জন্মে আমি হব সুশির হাজবেন্ড। এরপরেই সে মারা যায়। পরের সিনে দেখা যায় শুনের ফিউনারেল হচ্ছে। সুশি শুনের বাবার কাছে ক্ষমা চায়। শুন বলে, তোমার কোনো দোষ নেই, আমার ছেলে সত্যিই তোমাকে অনেক ভালোবাসতো। এরপর সে কতগুলো এগ্রিমেন্ট দেখায় যেখানে শুন তার নিজের সকল শেয়ার সুশির নামে লিখে দিয়েছে। সুশি এটা নিতে চায় না, তবে শুনের বাবা বলে, এটা শুনের শেষ ইচ্ছা ছিল, তাই এটা তোমাকে নিতেই হবে। জো তাকে ইশারা করে, তাই সুশি সেটা নিয়ে নেয়। এরপর তারা দুজন একসাথে তাকে সম্মান জানায়। জো বলে, শুন, আমি সুশিকে অনেক ভালোবাসি, তাই এই জীবন তো ভালো, কোনো জীবনেও তুমি সুশিকে পাবে না, তবে তুমি এক বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো, আমি ওকে অনেক সুখে রাখবো। এরপর তারা সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখা যায় সুশি আর জোয়ের বিয়ে হচ্ছে। আজ তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। বলো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।